Rushali! Hi, what a pleasant surprise! হাই বরুণ, How are you? তুমি এখানে? আর কি আলিবাগে যাচ্ছি, ফান ট্রিপ। মিট মাই প্যারেন্ট, মা, বাবা। নমস্কার আন্টি, নমস্কার আঙ্কেল। নমস্কার। বাবা, এ হলো বরুণ, আমার বহু পুরনো বন্ধু। ও এখন ফেমাস লয়ার কেডি পাঠককে অ্যাসিস্ট করছে। এটা তো খুবই ভালো কথা। এত কম বয়সে কেডির মতো মানুষের সঙ্গে কাজ করার তুমি সুযোগ পেয়েছো। ইউ আর ভেরি লাকি। ইয়েস আন্টি, আই এম ভেরি লাকি। এখন বলো, তোমার প্রথম কেস কবে লড়বে? খুব তাড়াতাড়ি, অ্যান্ড ট্রাস্ট মি, আমি আমার সমস্ত কেস জিতবো। তুমি দেখো আমি কি কি করি এরপর। কি ব্যাপার, খুব চিন্তিত লাগছে। যখন থেকে দেখছি কোনো কথাই বলছো না। কি হয়েছে বলো না। আর হঠাৎ করে এই আলিবাগ যাওয়ার সিদ্ধান্ত? কোনো ঝামেলাই নেই। তুমি বলছিলে বারবার আলিবাগ চলো, আলিবাগ চলো। এখন আলিবাগ যাচ্ছি, বলছো কেন যাচ্ছি। সব ব্যাপারে প্রশ্ন করছো। আরে কিন্তু হয়েছেটা কি? কিছু নয়, ব্যাস আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? আরে তুমি জেনে কি করবে? হ্যাঁ, তুমি চুপচাপ এখানে বসে জিনিসের খেয়াল রাখো, বুঝেছো? কি তোমার কি মাথা খারাপ হলো? হ্যাঁ, এসব কি? আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। কি জিজ্ঞেস করতে চাও? করো করো। এসব টাকা এলো কোত্থেকে? আর এই বন্দুক? আমি কোন জিনিসের জন্য কোথা থেকে টাকা এনেছি তোমার জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। আমি যা করছি তোমার জন্য করছি, আর মেয়ের জন্য করছি। বন্দুক, পয়সা। চুপ করো। দাও আমাকে, দাও। চুপ করো। চুরি করেছো তুমি টাকা? চুপ করো, চুপ। তুমি সত্যি ভালো, তুমি বলছো না কেন? এসব এসব কি? চুপ করে বসো, সব লোক দেখছে। এখানে বসো। আর এখানেও তুমি পেছন পেছন এলে? কি নাটক করে চলেছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে টাকার জন্য হাহাকার করছো, আর যখন পয়সা হয়েছে তখনও হাহাকার করছো। আরে আসলে তুমি চাওটা কি? আমি সত্যিটা জানতে চাই। মেরে ফেলো আমাকে, তবেই খুশি হবে তুমি। যদি যদি এটা করতে পারতাম। কি? তোমার কি মনে হয় এই চুরি করা পয়সা আমাদের ভালো হবে? হ্যাঁ বলো। কি তোমার মনে হয় আমি চুরি করেছি? তবে না তো কি, না হলে তোমার কাছে এত টাকা এলো কোত্থেকে? বলো কোত্থেকে এলো? হ্যাঁ, রুশালি, কেন আমাদের জীবনটা বরবাদ করছো কেন? কি হয়েছে? আচ্ছা, অলোকে সব ঠিক আছে? আমার জন্য তোমার জীবন বরবাদ হচ্ছে, তাই না? নাও নাও, মেরে ফেলো আমায়। আরে কেউ জলে পড়ে গেছে। নিচে তো কিছু পেলাম না। কিছু তো পাইনি স্যার। সাহেব, ওই মহিলা একটা লোকের সঙ্গে এখানে দাঁড়িয়ে ছিল। মনে হয় ওদের মধ্যে ঝগড়া চলছিল। তারপরে আমি একটা আওয়াজ পেলাম কেউ সমুদ্রে পড়ে গেল। হ্যাঁ স্যার, আমি উপর থেকে দেখেছিলাম। যে ডুবে গেল সে ওনার স্বামীর মতোই ছিল। হাবলদার সাহেব, ওই দেখুন কাল। এটা থেকে এক্ষুনি গুলি চলেছে। এটা কার বন্দুক? এটা আমার স্বামীর বন্ধু, কিন্তু আমি কিচ্ছু করিনি। সত্যি করে বলো। আমি কিচ্ছু করিনি, স্যার, ব্যাগ। সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। এই ব্যাগটা কার? এটা আমার বাবার ব্যাগ। আরে এতে তো অনেক টাকা।
কোথায় পেলেন? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন আমায়, আমি কিচ্ছু করিনি। আমি রুশালি আর ওর পরিবারকে খুব ভালো করে চিনি। স্যার আমি পুরোপুরি নিশ্চিত যে আন্টি নির্দোষ। কোনো মহিলা নিজের স্বামীকে এভাবে মারতে কেন চাইবে? স্যার আমার কথা বিশ্বাস করুন, আন্টি নির্দোষ। স্যার একবার প্লিজ আপনি রুশালির মায়ের সাথে দেখা তো করে নিন। যদি আপনার ওর কথা সত্যি না মনে হয় তাহলে আপনি ওনার কেসটা নেবেন না, কিন্তু একবার দেখা তো করুন। চল ঠিক আছে, তুই বলছিস যখন দেখে আসছি। থ্যাঙ্কস স্যার। তুই তোর বন্ধুর মায়ের জন্য এত কিছু বলছিস, কিন্তু তোর বন্ধু কেন এলো না? স্যার ওর ফোন সুইচ অফ, জানি না ও কোথায়। হয়তো আঙ্কেলের মৃত্যুর জন্যে ও একটু ডিপ্রেস। চল। আমি আমার মেয়ের দিব্যি করে বলছি, আমি কিচ্ছু করিনি। আমি তো এটাও বুঝতে পারছি না যে ওইসব হলো কি করে। সুধা দেবী, সত্যিটা হলো এই যে আপনার স্বামীকে হত্যা করা হয়েছে। হয়তো আপনি সেটা করেননি, কেউ না কেউ তো করেইছে। কারোর ওপর সন্দেহ রয়েছে আপনার? ও কিছুদিন ধরে ভয়ে ভয়ে থাকতো, চিন্তায় থাকতো, যেন কেউ ওকে অনুসরণ করছে। বিয়ের পর থেকে টাকা পয়সা কম থাকার জন্য আমাদের দুজনের মধ্যে ঝগড়া হতো। ও ব্যাংকে ক্লার্ক ছিল, মানছি যে পয়সা তো কম ছিলই, কিন্তু ফেরিতে ওই দিন ওর ব্যাগে অত নোটের বান্ডিল দেখি আর ওই বন্দুক থেকে আমি তো ঘাবড়ে যাই। তারপর ওই কথা নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়াও হয়। হঠাৎ করে এতগুলো টাকা ওনার কাছে এলো কি করে? আমি জানি না, হঠাৎ ওই অতগুলো টাকা দেখে আমার মনে হয়েছিল উনি ব্যাংক থেকে চুরি করেনি তো। কিন্তু আলিবাগ যাওয়ার আগে উনি ব্যাংকের চাকরি তো ছেড়ে দিয়েছিলেন। বরুণ, যদি ব্যাংকে চুরি হয়ে থাকে তাহলে এটা স্পষ্ট যে ব্যাংকের লোকজন ওই রিপোর্টটা সেখানে নিশ্চয়ই লিখেছে। খোঁজ নে তো একটু। রাইট স্যার। হ্যাঁ, তো মিসেস সুধা পন্নির, এই আদালত আপনার কাছে প্রথমেই জানতে চাইছে যে 22শে ডিসেম্বর রাতে আপনি আপনার স্বামী আর আপনার মেয়ের সাথে যখন আলিবাগ যাচ্ছিলেন তখন দুজনের মধ্যে কি ঝগড়া হচ্ছিল কোনো ব্যাপারে? ওকে, কোন বিষয়ে? যদি আপনি কিছু বলতে না চান তাহলে ইয়োর অনার, আমি আমার প্রথম সাক্ষীকে কাঠগড়ায় হাজির করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। রানাবাবু, 22শে ডিসেম্বর সন্ধ্যায় আপনি কি ওই আলিবাগ যাবার ফেরিতেই যাত্রা করছিলেন যাতে দিনকর পন্নির তার ফ্যামিলির সাথে যাচ্ছিলেন? হ্যাঁ উকিলবাবু, আমি ওই বোটেই যাত্রা করছিলাম। আপনি কি এটা আদালতকে বলতে পারবেন যে ওই সময় আপনি কি দেখেছিলেন, কি শুনেছিলেন? আসলে উকিলবাবু, আমি ওই সময় আপাত ডেকেছিলাম এবং আমি অবজার্ভ করেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যাপারে ঝগড়া চলছে। এনার স্বামী আসলে এনাকে ওনার ব্যাগ চেক করতে দেখে নিয়েছিলেন, তাতে উনি রেগে যান এবং নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। কি ছিল ওই ব্যাগের মধ্যে জানিয়ে দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল? স্যার, প্রথমে তো আমি বুঝতে পারিনি যে ব্যাগের মধ্যে কি ছিল যেটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, কিন্তু পরে যখন পুলিশ তল্লাশি করলো তখন আমি জানতে পারলাম যে ব্যাগের মধ্যে প্রচুর টাকা ছিল। আচ্ছা, এটাই কি সেই ব্যাগ? হ্যাঁ, এটাই সেই ব্যাগ। আপনার স্বামী ব্যাংকের একটা সামান্য কর্মচারী ছিলেন, কিন্তু এতগুলো টাকা ওনার কাছে এলো কোথা থেকে? আমি জানি না ওনার কাছে এতগুলো টাকা কোত্থেকে এলো। এই কথা নিয়েই তো ওনার সঙ্গে আমার ঝগড়াও হয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো উনি ব্যাংক থেকে চুরি করা টাকা। তাহলে তো আপনার এটা মনে হতে পারে যে চুরির টাকা, তার তো কোনো রেকর্ড থাকে না। স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দাও আর ব্যাগে যত টাকা আছে তা দিয়ে আরামের জীবন কাটাও। না, যদি আরামের জীবনই কাটাতে চাইতাম তাহলে আমি ওনার সঙ্গে ঝগড়া কেন করলাম? আমি তো এটাই জানার চেষ্টা করছিলাম যে এতগুলো টাকা ওনার কাছে কোথা থেকে এলো। যদি আপনার কথা সত্যি হয় তাহলে বলুন, ওখানে যে বন্দুকটা পাওয়া গেল তাতে আপনার আঙুলের ছাপ এলো কি করে? আমার ওনার সঙ্গে ঝগড়া হচ্ছিল, তখন রাগের মাথায় উনি বন্দুকটা আমার হাতে ধরিয়ে দেন। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার স্বামী নিজের হাতে আপনার হাতে বন্দুক তুলে দিলেন যাতে আপনি ওনাকে গুলি করতে পারেন? ইয়োর অনার, আমার কথার সমর্থনে আমি হাবিলদার সুদেশ কদমকে এই কাঠগড়ে হাজির করতে চাই যে ওখানে উপস্থিত ছিল। আপনি কি এই বন্দুকটা চিনতে পারেন? আগে হ্যাঁ, এই গান ওই লোয়ার ডেস্ক থেকে পাওয়া গেছে, আর এর থেকে গান পাউডারের স্মেল আসছিল।
এটা থেকে পরিষ্কার এই গান থেকে গুলিটা চালানো হয়েছিল। আর তখন আমি বুঝতে পারি ডুবতে থাকা লোকটা বাঁচার জন্য হাত পা কেন ছড়েনি, কারণ সমুদ্রতে ঠেলে ফেলার আগেই ওনাকে গুলি মারা হয়েছিল। ইয়োর অনার, রাঘব আর হাবিলদার কদম এবং এই বন্দুকের উপর পাওয়া আঙুলের ছাপ থেকে পরিষ্কার যে ওই দিনকর পুণ্যের খুন অন্য কেউ নয়, আসলে ওনার স্ত্রী সুধা পুণ্যেরই করেছিলেন। এটা মিথ্যে, আমি ওনাকে খুন করিনি। তাহলে বন্দুকের উপর আপনার আঙুলের ছাপ কি করে পাওয়া গেল? যে কথা আমি আপনাকে আগেও বলেছি, এই কথা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। ঝগড়ার পরে উনি ব্যাপারটা এড়াতে নিচে চলে যান, আর আমি ওনার পেছন পেছন নিচে নেমে যাই। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভয় পেয়ে সিঁড়ির ওপরে উঠতে থাকি, আর যে আমি সিঁড়ির কাছে পৌঁছই সমুদ্রতে কারোর পড়ার আওয়াজ পাই। যেই আমি দিনকারের দিকে ছুটে যাই, দিনকার ওখানে ছিল না, দিনকার ছিল না। গল্পটা আপনি দারুণ বানিয়েছেন, কিন্তু এরকম কিছু হয়নি। হয়েছিল এটাই যে আপনি জানতেন যে আপনার স্বামী ব্যাংক থেকে টাকা চুরি করেছিল। ইনি ওনার স্বামীকে নয়, ওই টাকাকেই ভালোবাসতেন। তাই উনি সুযোগ বুঝেই নিজের স্বামীর রিভলভার দিয়েই তাকে গুলি করে মারেন। তারপর ইনি ওনাকে সমুদ্রে ফেলে দেন। কিন্তু তাড়াহুড়োতে ওনার হাত ফসকে বন্দুকটা ওখানেই পড়ে যায়। ইয়োর অনার, উনি এই সব কিছুই করেছিলেন শুধুমাত্র ওই চুরির টাকার জন্য। মিস্টার রানে, মিস্টার রানে, মিস্টার রানে, ইয়োর অনার, জানি না কেন আমাদের প্রিয় মিস্টার রানে এই কেসটাকে ওই টাকাগুলোর সঙ্গে জুড়ে দেওয়ার একটা চেষ্টা করছেন, আর এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে ওই টাকাগুলো ব্যাংক থেকে চুরি করা হয়েছিল। ইনার বিচার পদ্ধতিটা খুবই শক্ত এবং ইনার বয়ানের বিরুদ্ধে আমার কাছে বেশ কিছু প্রমাণও রয়েছে, ইয়োর অনার। আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি মিস্টার রানে, যে আপনার বয়ান যে পণ্ডিত সাহেব নিজের ব্যাংক থেকে চুরি করেছেন সেটা পুরো ভিত্তিহীন। কেননা ব্যাংকের বক্তব্য হলো যে তাদের ওখানে তো কোনো চুরি হয়নি, তাদের নগদের হিসাবটা ঠিকঠাক রয়েছে। আর এটার প্রমাণ, ইয়োর অনার, ব্যাংকের আধিকারিকদের বয়ানের লিখিত রূপ হিসেবে আপনার টেবিলে রাখা আছে, আপনি একবার পড়ে নিতে পারেন। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে দিনকরবাবু ব্যাংক থেকে টাকাটা চুরি করেননি, কিন্তু এতে তো প্রমাণ হচ্ছে না যে সুধা দেবী নিরপরাধ। এতে শুধুমাত্র এটাই প্রমাণ হচ্ছে যে ইনি চুরি করেননি, ব্যাস। সুধা দেবীর উপর অভিযোগ রয়েছে উনি নিজের স্বামীকে খুন করেছিলেন শুধুমাত্র ওই টাকার জন্য। ইয়োর অনার, ব্যক্তিগতভাবে তো আমিও এটা মনে করি যে এই হত্যার রহস্য ওই টাকাগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে, এবং এই কারণে অত্যন্ত আবশ্যক আমাদের কাছে এটা জানা যে আখেরে দিনকর পণ্ডির কাছে ওই টাকাটা এলো কোথা থেকে। সুধা দেবী, একটু মনে করে বলুন তো যে যখন দিনকর বাবু ওই ব্যাংকের চাকরিটা ছাড়লেন আর যখন উনি আলিবাগ যাওয়ার পরিকল্পনা করছিলেন, সেই সময় কি আপনি এমন কিছু কি দেখেছিলেন ওনার ব্যবহারে যা স্বাভাবিকের থেকে একটু আলাদা? হ্যাঁ, একদিন খুব ঘাবড়ে গিয়ে বাড়ি ফেরে আর খুব ভয় পেয়েছিল। আমি জিজ্ঞেস করে উনি বলেন যে কোনো কেসের জন্য আদালতে সাক্ষী দিতে হবে, আর কেউ ওনাকে বারণ করছিল, এটা উনি আমায় বলেছিলেন। আর এই ব্যাপারটা নিয়ে উনি খুব ভয়ে ছিলেন, খুবই ঘাবড়ে ছিলেন। পয়েন্ট টু বি নোটেড, ইয়োর অনার, কোনো কেসে দিনকর পণ্ডিত সাহেব কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন আর ওনাকে হুমকি দেওয়া হয়েছিল যাতে উনি এই কাজটা না করেন, আর উনি ঘাবড়ে গিয়েছিলেন। হতে পারে ওনাকে ওই টাকাটা হয়তো সেই কারণেই দেওয়া হয়েছিল। ইয়োর অনার, দিনকর পুণ্যের কিসের জন্য, কবে, কোথায় সাক্ষী হিসেবে হাজির থাকতে চেয়েছিলেন তার এই কেসের সাথে কোনো সম্পর্ক নেই। আমার মনে হয় ইয়োর অনার, এইভাবে আদালতে সময় অপব্যয় করার থেকে ভালো হয় আমরা নিজের বিষয় নিয়ে কথা বলি। আর আসল বিষয়টা হলো যে দিনকরবাবু আর সুধা দেবীর মধ্যে টাকার জন্যই নিয়মিত ঝগড়া হতো, যার অন্যতম সাক্ষী ওনার নিজের মেয়ে রুশালী।
রুশালী পণ্ডিত কি এই সময় আদালতে আছেন? আগে না ইয়োর অনার, ওর নামে সমন বেরিয়েছিল, কিন্তু সুধা দেবীর অ্যারেস্টের একদিন পরে ও নিখোঁজ হয়ে যায়। আমি আদালতের কাছে চাই রুশালীর খোঁজ পাওয়ার জন্য পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হোক। ইয়োর অনার, আমি বিরোধী পক্ষের এই বয়ানটাকে সম্পূর্ণরূপে সমর্থন করি। শুধুমাত্র এই কারণে নয় যে সুধা দেবীর নিখোঁজ মেয়ে রুশালী এই কেসটায় গুরুত্বপূর্ণ সাক্ষী হতে পারে, এই কেসটায় আলোকপাত করতে পারে, খোলসা করতে পারে, বরং এই কারণেও যে দিনকর বাবুর মৃত্যুর একেবারেই পরপর রুশালীর নিখোঁজ হয়ে যাওয়া, কিছু তো একটা ব্যাপার রয়েছে ইয়োর অনার। কোনো একটা গভীর রহস্য লুকিয়ে রয়েছে এর মধ্যে, আর যতক্ষণ না রুশালীকে পাওয়া যায় ততক্ষণ এই রহস্য খুলবে না। এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে না। এই আদালত যত শীঘ্র সম্ভব রুশালী পণ্ডিতকে খুঁজে বার করে ওনাকে এই আদালতে পেশ করার হুকুম দিচ্ছে। কেডি স্যার, এই হলো ওই লোকটার ডিটেলস যার কেসে দিনকর পুন্দির সাক্ষ্য দিয়েছিল। সঞ্জয় নাভেকর। ফৌজদারির কেস ছিল স্যার, আর দিনকর পুন্দির এই কেসেরই প্রধান সাক্ষী ছিল স্যার। দিনকরের মৃত্যুর পরে পুলিশের জন্য এই কেসটা বন্ধ হয়ে গেছিল। সঞ্জয় নার্ভেকর, ওই তোর বন্ধু রুশালীর কোনো খোঁজ পেলি? না স্যার, রুশালীর কোনো খবর পাইনি। আমি ওর বন্ধুদের কাছ থেকেও খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ জানে না যে ও কোথায় চলে গেছে। ইয়োর অনার, আমি সেই সাক্ষীকে পেশ করতে চলেছি আদালতে যে এইটা প্রমাণ করে দেবে যে দিনকর পুন্ডিরকে মারার উদ্দেশ্য ওনার স্ত্রী সুধা পুন্ডিরের নয়, অন্য কারোর ছিল। এ তুমি কার কথা বলছো মিস্টার কেটি পাঠক? সঞ্জয় নার্ভেকরের ইয়োর অনার। ইয়োর অনার, সঞ্জয় নার্ভেকর সেই ব্যক্তি যার কেসে, যার বিরুদ্ধে দিনকরবাবু সাক্ষ্য দিতে যাচ্ছিলেন, মূল সাক্ষ্য ছিলেন ওই কেসের, আর ওনার সাক্ষ্যের ওপর অবশ্যই সঞ্জয় নার্ভেকরের সাজা হতো। এটা হতে পারে যে উনাকে সাক্ষ্য দিতে আটকানোর জন্য উনি দিনকরবাবুকে 10 লক্ষ টাকার ওই ঘুষ দিয়েছিলেন, আর টাকা দিয়ে দেওয়ার পরও সন্তুষ্ট না হয়ে উনি দিনকরবাবুকে মেরে দিয়েছিলেন। যখন সত্য এটাই যে সঞ্জয় নার্ভেকর নামে কোনো ব্যক্তি ওই ফেরিতে হাজির ছিলেন না, উপস্থিত ছিলেন শুধুমাত্র সুধা পুন্নির। আর এই কথার সমর্থনে আমি আরও একটা সাক্ষী হাজির করতে চাই, ওই ফেরির ইনচার্জ মিস্টার মহিপাল। আগে হ্যাঁ স্যার, প্রত্যেক দিনের মতোই আমি রুটিন চেক করছিলাম, নিচের ডেক থেকে উপরের ডেক পর্যন্ত। যখন আমি নিচের থেকে ওপরের দিকে যাচ্ছিলাম তখন আমি দেখলাম ওনার স্বামী ওপর থেকে রেগে নিচের দিকে নামছেন, আর ওনার পিছনে ওনার স্ত্রীও ছিলেন। কোনো কথা নিয়ে ওনাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল। তারপর কারো একটা জলে পড়ে যাওয়া শব্দ হলো, আর কারো চিৎকার শুনে আমি ওপর থেকে নিচের দিকে দৌড়ালাম। তখন আমি দেখলাম উনি ওখানেই দাঁড়িয়েছিলেন, কিন্তু ওনার স্বামী ওখানে ছিলেন না। এটার অর্থ এটাই দাঁড়ায় মহিপাল বাবু, যদি আপনার আপত্তি না থাকে তো রানীবাবু, এটার অর্থ এই দাঁড়ায় যে আপনি স্বয়ং দিনকর পুন্ধিরকে জলে পড়ে যেতে দেখেননি, আর না সুধা পুন্ধিরকে ওনাকে ধাক্কা দিতে দেখেছেন। কোনো দ্বিতীয় ব্যক্তি শব্দ করেছিলেন, তখন আপনার মনোযোগ ওই দিকে আকর্ষিত হলো। এটা কি ঠিক? আগে হ্যাঁ স্যার। তো কে ছিল সেই ব্যক্তি যিনি আওয়াজ করেছিলেন? উনি রাঘব বাবু। আচ্ছা, আরো একটা বিষয় বলুন। হ্যাঁ স্যার। রাঘব বাবু নিজের বক্তব্যে আমাদের বলেছিলেন যে উনি একবার আগেও দিনকর বাবু নিচে গিয়েছিলেন লোয়ার ডেকে, আর আপনি বলেছিলেন যে আপনি লোয়ার ডেকে ছিলেন। তো আপনি ওখানে লোয়ার ডেকে ওনাকে দেখেছিলেন আগে, ঝগড়ার আগে, ঘটনাটা ঘটার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই। কি করছিলেন সেই সময় উনি? ইনি ওই মেয়েটার সাথে কথা বলছিলেন যিনি হুইল চেয়ারে কাউকে নিয়ে এসেছিলেন। তো মহিপাল বাবু, ওই মহিলা সম্বন্ধে কিছু জানেন আপনি? ওনার নাম, ধাম, ঠিকানা ইত্যাদি ইত্যাদি? না স্যার। ধন্যবাদ ইয়োর অনার। আমি আরও একবার রাঘব বাবুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। রাঘব বাবু,
মহিপাল বাবু এই মুহূর্তে যে মহিলার কথা বলছিলেন তার বিষয়ে কিছু বলতে পারেন আপনি আমাদের? দেখুন উকিলবাবু, ওই মহিলাকে আমি ব্যক্তিগতভাবে জানতাম না। প্রথমবার ওনাকে বোটে দেখেছিলাম, হুইল চেয়ারে ছিলেন। না ওনার সাথে আমার কোনো কথা হয়েছিল, না ওনাকে আমি চিনতাম। প্রায় 27-28 বছর বয়স হবে, আর যাকে হুইল চেয়ারে নিয়ে এসেছিল তার মুখে মাস্ক ছিল আর শরীরে শাল জড়ানো ছিল। দিনকার সমুদ্রে পড়ে যাওয়ার পর এই মেয়েটি আমাদের বলেছিল যে বোর্ডের নিচেও এদের ঝগড়া চলছিল। আই সি। তো আপনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি দিনকর বাবুকে ওখানে সমুদ্রে পড়তে দেখেছিলেন। কিভাবে বুঝতে পারলেন আপনি যে উনি দিনকর বাবুই? আমি বলতে চাইছি যে কতটা ভালোভাবে চিনতেন আপনি দিনকর বাবুকে? কতদিন ধরে চিনতেন? না উকিল বাবু, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, বোটেই দেখেছিলাম তাকে। অবাক বিষয়, আপনি দিনকর বাবুকে চিনতেনই না, আপনি ওনাকে বোটে দেখেছিলেন, তবুও আপনি সমুদ্রের মধ্যে এত ঢেউয়ের মধ্যে অন্ধকারে আপনি জেনে নিলেন যে তিনি দিনকর বাবুই। উকিল বাবু, যেমন আমি আপনাকে বললাম যে আমি তাকে বোটে দেখেছিলাম এবং নিচে যাওয়ার সময়ও আমি দেখেছিলাম। তাহলে তো আপনার পর্যবেক্ষণ ক্ষমতার আমাকে প্রশংসা করতে হয়। যদি আপনি দিনকর বাবুকে এত ভালোভাবে দেখে থাকেন তাহলে আপনার তো মনে থাকবে উনি কি পরেছিলেন সেদিন। দিনকর সেই সময় একটা নীল রঙের জামা, কালো রঙের প্যান্ট আর কালো জুতো পরেছিল। বাহ, কি দারুণ ব্যাপার রাঘববাবু, আপনার এই পর্যবেক্ষণ শক্তির আমি কিন্তু প্রশংসা করব। একটা কথা বলুন, আপনি সমস্ত ব্যক্তিকেই এত গভীরভাবে দেখেন, নিরীক্ষণ করেন, নাকি শুধু দিনকর বাবুকেই? উকিল বাবু, অবজারভেশন, মেমোরি, এই দুটো জিনিসই আমার ভীষণ স্ট্রং। আমি একবার যাকে দেখেনি কোনোদিনও তাকে ভুলি না। সবাইকে ছেড়ে আমি শুধু দিনকরকেই কেন অবজার্ভ করব, আর আমার তাতে লাভই বা কি? হ্যাঁ, এই বিষয়টা তো ঠিকই। শুধুমাত্র দিনকর বাবুকে কেন অবজার্ভ করবেন? তাছাড়াও আপনার এই নিরীক্ষণ শক্তি আর স্মরণ শক্তির কিন্তু প্রশংসা করতেই হয় রাঘববাবু। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি যদি অনুমতি দেন তো তাহলে ব্যাস এমনি একটা পরীক্ষা নিয়ে নেব আপনার ছোট্ট। ঠিক আছে স্যার। ধন্যবাদ। এই কাগজ, এই কলম, আর আমি চাইছি যে আপনার যেই স্মরণ শক্তি আর আপনার নিজের মধ্যে যে গভীর সম্পর্ক রয়েছে সেটার কোনো প্রমাণ আপনি আমাদের দেন। এতক্ষণ ধরে আপনি এই আদালতে উপস্থিত রয়েছেন, এখানকার সমস্ত বস্তুর ওপর আপনি নিশ্চয়ই নজর দিয়েছেন। আমি অপেক্ষা করছি যে এই টেবিলে যত কিছু রাখা রয়েছে তা মনে তো রয়েছে নিশ্চয়ই আপনার, সেইটার একটা লিস্ট আপনি বানিয়ে ফেলুন। হ্যাঁ, কিন্তু সেই দিকে না তাকিয়ে, হ্যাঁ এইভাবে ঘুরে যান। ধন্যবাদ। ইয়েস স্যার। দিন। ধন্যবাদ। কে বাত হে রাঘববাবু, সত্যি আপনার স্মরণ শক্তির কোনো জবাব না দেখেই আপনি টেবিলের ওপর পড়ে থাকা সমস্ত বস্তুর নাম লিখে ফেললেন। অবজেকশন ইওর অনার। মিস্টার কেডি পাঠক এটা ভুলে যাচ্ছেন যে এখানে আমরা কারো স্মরণ শক্তির পরীক্ষা নিতে আসেনি, বরং একটা খুনের ব্যাপারে কথা বলছি। ক্ষমা চাইছি ইওর অনার, আমার উদ্দেশ্য আদালতের সময় নষ্ট করা ছিল না। রাঘববাবুকে এই জিজ্ঞাসাবাদ আবশ্যক ছিল। যদি আপনার জিজ্ঞাসাবাদ পুরো হয়ে থাকে তাহলে এবার আদালতের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হোক। অফকোর্স ইওর অনার, এই কেসের সঙ্গে জড়িত এমন এক ব্যক্তি রয়েছেন যার বক্তব্য না শুনে এই কেসে কোনো রকম সিদ্ধান্তে আসা উচিত হবে না। ওই মহিলা যার সঙ্গে লোয়ার ডেকে দিনকরবাবু কথাবার্তা চালাচ্ছিলেন, উনি এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী, আই উইটনেস ইওর অনার। আর উনার বয়ান ছাড়া এগোনো একেবারেই উচিত হবে না, তাই আমি আদালতের কাছে এটা আবেদন করতে চাই যে ওনাকে আদালতে ডাকা হোক। ইওর অনার, এইরকম যে কোনো মহিলাকে আদালতে ডেকে আদালতের সময় নষ্ট করার আগে আমি নিজেই এই কেসটার সঙ্গে যুক্ত একজন প্রত্যক্ষদর্শীকে আমি ডাকতে চাই, যার খোঁজ পুলিশ পেয়ে গেছে। তার বয়ান দেবার পর সাক্ষী হিসেবে এই আদালতে কাউকে ডাকার দরকার নেই। আমি সুধা পুণ্যির আর দিনকর পুণ্যির মেয়ে রুশালী পুণ্যিরকে হাজির করার অনুমতি চাইছি।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। রুশালী দেবী, আপনি প্রথমেই এটা বলুন আদালতে যে আপনি এতদিন কোথায় নিখোঁজ ছিলেন। আপনি কোর্টে হাজির হননি কেন? কারণ কি এটাই যে আপনি জানতেন যে আপনার মা আপনার বাবাকে খুন করেছে? আচ্ছা, আমি কি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি, এটা সত্যি। উনি মেরেছেন আমার বাবাকে। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। রুশালী দেবী, আমি জানি যে সবার সামনে আপনার এই কথাগুলো বলতে কি ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো এই কষ্ট থেকে বাঁচতেই আপনি এতদিন নিখোঁজ ছিলেন। তথাপি আদালতের এটা জানা দরকার যে ঘটনাটা কি ঘটেছিল। প্রতিদিনের মতোই ওই দিনও মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল। তারপর ওনারা নিচে চলে যান। আমি উপরের ডেকের রেলিংয়ের পাশেই দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম যে ওনারা দুজন নিচের ডেকে রেলিংয়ের পাশে দাঁড়িয়েই ঝগড়া করছে। তারপর আমি আমার মার হাতে একটা গান দেখি, আর যতক্ষণে আমি নিচে পৌঁছাই ততক্ষণে ইয়োর অনার, সুধা পুন্নিরের কন্যা রুশালী পুন্নিরের এই জবানবন্দির পর আমার মনে হয় না জানার আর কিছু বাকি আছে। ইয়োর অনার, আমি চাই যে এই জবানবন্দিকে প্রাধান্য দিয়ে কোর্ট তার রায় ঘোষণা করুক। এই আদালত মুলতবি করা হলো। বরুণ, তোর পুরো বিশ্বাস রয়েছে যে তুই ওই নার্সকে হুইল চেয়ারের সঙ্গে এখানে দেখেছিলি? হ্যাঁ স্যার, এখানেই দেখেছিলাম। এই দাগটা তো আমার হুইল চেয়ারের মনে হচ্ছে। হোয়াইট পাউডার, দানাযুক্ত মার্বেল পাউডার। এরকম পাউডার তো শুধুমাত্র মার্বেল ফ্যাক্টরির আশপাশে পাওয়া যায়। স্যার, দিনকর যেই সঞ্জয় নাভেকরের জন্য সাক্ষ্য দিয়েছিল তার বাড়িও মার্বেল ফ্যাক্টরির কাছেই। হ্যাঁ, এখনো পর্যন্ত এটাই সার। দিনকর পুন্দির সঞ্জয় নার্ভেকরের কেসে সাক্ষ্য দিতে চলেছিলেন যাতে সঞ্জয় নার্ভেকরের শাস্তি হতে পারত। আর সঞ্জয় নার্ভেকরের বাড়ি মার্বেল ফ্যাক্টরির আশপাশেই রয়েছে, যেটার পাউডারের চিহ্ন এই ফেরিতে রয়েছে। তো পরিষ্কার বিষয় হলো যে নার্সের হুইল চেয়ার থেকে লেগেছে। প্রবলেম শুধুমাত্র এইটা হলো বরুণ যে এখনো পর্যন্ত না তো ওই নার্সের খোঁজ পাওয়া গিয়েছে না ওই পেশেন্টের। তুই একটা কাজ কর, এইটা খোঁজ লাগা যে ওই নার্স এই ফেরি থেকে ওই পেশেন্টকে নিয়ে আলিবাগের কোন ঘরে গিয়েছিল। এই বাড়িটা সঞ্জয় নাভেকরের নামে রেজিস্টার্ড, আর আমি খবর লাগিয়ে নিয়েছি এটা সেই সঞ্জয় নাভেকর যার মুম্বাইতে মার্বেল ফ্যাক্টরির কাছে বাড়ি আছে। এই সময় বাড়িতে কেউ নেই, কিন্তু আশেপাশে লোকেরা বলছে যে 22 তারিখে একজন মহিলা একজন পেশেন্টকে নিয়ে হুইল চেয়ার এখানে এসেছিল।
বরুণ, তুই একটা কাজ কর, যা আর এখানকার পুলিশকে এটা বলে রাখ, নিজের পরিচয়টা না জানিয়েই, যে আমি মানে কেডি পাঠক এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষীকে, যাকে সবাই খুঁজছে, তাকে পালিয়ে যেতে সাহায্য করছি। এ আপনি কি বলছেন স্যার? যা বলছি ঠিক বলছি, তুই শুধু কাজটা কর। অলরাইট স্যার। ইয়োর অনার, দিনকর পুণ্যির এই কেসে এক নতুন বিষয় সামনে এলো। দিনকর পুণ্যির মৃতদেহটা পুলিশ সমুদ্র থেকে পেয়েছে, আর পোস্টমর্টেম রিপোর্টে এটা পাওয়া গেছে যে দিনকর পুণ্যির মৃত্যু গুলিতেই হয়েছে। প্রথমে ওনাকে কেউ গুলি করে তারপর সমুদ্রে ঠেলে ফেলে দেয়। রানে সাহেব, রানে সাহেব, খুব মজার মানুষ কিন্তু আপনি। ইয়োর অনার, রানে সাহেব নিজের সুবিধার জন্য আদালতের কাছে একটা বিষয় লুকিয়ে যাচ্ছেন, আর তা হলো যে ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী যেই গুলিটা দিনকর বাবুর মৃতদেহ থেকে পাওয়া গিয়েছে, সেই গুলিটা এই বন্দুক থেকে, তার মানে হলো যেই বন্দুকটা পুলিশ ফেরি থেকে উদ্ধার করেছিল সেই বন্দুক থেকে চালানো হয়নি। এটার কারণে প্রসিকিউশনের অভিযোগ যে আমার মক্কেল সবার প্রথমে ওনার স্বামীকে গুলি করেন আর তারপর ওনাকে সমুদ্রে ধাক্কা দিয়ে দেন। এই দোষারোপটা একেবারে ভিত্তিহীন, একেবারে অসঙ্গত, ইয়োর অনার। যদি কেডি পাঠক তার ক্লায়েন্টের নির্দোষ হবার প্রতি এতটাই ভরসা থাকে, তাহলে কেডি আদালতকে এটা বলবার চেষ্টা করবেন যে ওই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীকে আপনি সরিয়ে দেবার কেন চেষ্টা করেছিলেন? কি বলছেন আপনি? আচ্ছা, আপনি যদি এটা না করে থাকেন তাহলে আমাদের বলবেন কি আপনি আলিবাগের সঞ্জয় নার্ভেকরের ঘরে কেন গেছিলেন? আমি? হ্যাঁ, সঞ্জয় নার্ভেকর। ইয়োর অনার, আমি তো আজ পর্যন্ত জীবনে কখনো আলিবাগে যাইনি, আলিবাগ দেখিনি আমি। আপনি ওখানে গিয়েছিলেন? কি হচ্ছে ইয়োর অনার? মিথ্যা কথা বলছে। আপনি ওখানে গিয়েছিলেন? আরে কবে গিয়েছিলাম? কে গিয়েছিল আমার সঙ্গে? আর ওখানে এই দুর্ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শীকে আপনি বাইরে যাবার জন্য বলেছিলেন, আর এই খবরটা আলিবাগের পুলিশকে কোনো ইনফরমার দিয়েছিল। রানে সাহেব, প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য কোনো ইনফরমার পুলিশকে দিয়েছিল, ইয়োর অনার। রানে সাহেব বোধহয় ভুলে যাচ্ছেন এটা আদালত। এখানে সমস্ত বিষয় স্পষ্ট হওয়া চাই, প্রমাণিত হওয়া চাই, কোনো সাক্ষী হওয়া দরকার, কোনো প্রমাণ হওয়া দরকার আছে। ইয়োর অনার, ফিঙ্গারপ্রিন্টস এক্সপার্টকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আপনি কি বলতে পারেন যে সঞ্জয় নার্ভেকরের ঘরে কাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল? সঞ্জয় নার্ভেকরের বাড়ি থেকে 4 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছিল। প্রথমটা ওই বাড়ির মালিক সঞ্জয় নার্ভেকরের ছিল, দ্বিতীয়টা ওই অসুস্থ ব্যক্তির যাকে মুম্বাই থেকে আলিবাগ আনা হয়েছিল, মানে মধুকর মোরে বাবুর, তৃতীয়টা নার্স অপর্ণার, আর চতুর্থ মিস্টার কেডি পাঠকের। এটা ফিঙ্গারপ্রিন্টসের কপি স্যার। অসম্ভব এটা, ইয়োর অনার, ইটস ইম্পসিবল। এটা হতেই পারে না। সঞ্জয় নার্ভেকরের আলিবাগে? হাউ ইটস পসিবল? স্যার দেখুন, রানে সাহেব, হ্যাঁ, আপনি যদি জায়গা দেন তো। প্লিজ 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 গো অ্যাহেড। স্যার একটা কথা বলুন, যে সমস্ত ফিঙ্গারপ্রিন্টের উপরে ব্যক্তিদের নাম লেখা রয়েছে, যাদের ফিঙ্গারপ্রিন্টস এগুলো, যদি আমি এই নামগুলোকে লুকিয়ে রাখি তাহলে আপনি এই ফিঙ্গারপ্রিন্টসগুলো কি চিনতে পারবেন? আগে না, তার জন্য আমার ম্যাগনিফাইং গ্লাসের দরকার হবে। হ্যাঁ, ইয়েস, অফকোর্স অফকোর্স। বরুণ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, এই নিন ম্যাগনিফাইং গ্লাস আর এই 3টে সেট অফ ফিঙ্গারপ্রিন্টস। বলুন। এই দুটো ফিঙ্গারপ্রিন্ট একই ব্যক্তির। এই দুটো ফিঙ্গারপ্রিন্টস যদি একই ব্যক্তির হয় তাহলে এটা স্পষ্ট যে এইগুলোর ওপরে যে নাম রয়েছে সেগুলো একই ব্যক্তিরই হবে। শিওর স্যার। মধুকর মোড়ে, দিনকর পুন্দির। এটা কিভাবে হয়ে গেল স্যার? কেননা বিশ্বের সমস্ত বাচ্চারাও জানে যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্কেল, দুজন আলাদা আলাদা ব্যক্তির একই ফিঙ্গারপ্রিন্টস হতে পারে না। এক্স্যাক্টলি। আমার প্রশ্ন এটা হলো ইয়োর অনার, যে পুলিশের বক্তব্য অনুযায়ী দিনকর বাবুর মৃত্যু 22শে ডিসেম্বর হয়েছিল। যদি দিনকর বাবুর মৃত্যু 22শে ডিসেম্বর হয়ে থাকে তো সঞ্জয় নার্ভেকরের আলিবাগের ওই বাড়িটাতে 26শে ডিসেম্বরের দিন ওনার আঙুলের ছাপ কিভাবে পড়তে পারে?
এটার তাৎপর্য এই হলো ইওর অনার যে মধুকর মোড়ে নামের কোনো ব্যক্তিই নেই। 22শে ডিসেম্বর সঞ্জয় নার্ভেকারের আলিবাগের বাড়ি থেকে যেই ব্যক্তির আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল উনি দিনকর পুন্ধিরই ছিলেন। এটার অর্থ এটা হলো ইওর অনার যে 22শে ডিসেম্বরে দিনকর পুন্ধিরের মৃত্যু হয়নি, সুধা দেবী উনাকে গুলি করেননি, উনি নির্দোষ। অবজেকশন ইওর অনার, এই ফিঙ্গারপ্রিন্টগুলোকে পুরোপুরি পরীক্ষা করার আগে বলা মুশকিল যে দিনকর পুন্নির আর মধুকর মোড়ের ফিঙ্গারপ্রিন্টস একে অপরের সাথে ম্যাচ করে। আমার পুরো ভরসা আছে ইওর অনার যে নিজের ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করার জন্য কেডি পাঠকের চালা একটা নতুন চাল, কিন্তু এই চালটাকে ব্যর্থ করার জন্য আমি এমন সাক্ষী পেশ করতে চাই যাকে ভাগিয়ে দেবার চেষ্টা কেডি পাঠক করেছিলেন। আমি নার্স অপর্ণাকে কাঠগড়ায় হাজির করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। অপর্ণা দেবী, আপনি এটা কি আদালতে বলবেন 22 তারিখ রাতে লোয়ার ডেকে আপনি এনাকে ওনার স্বামীর সাথে দেখেছিলেন কিনা? আগে হ্যাঁ, দেখেছিলাম। ওনার স্বামীর সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া চলছিল, আর সাডেনলি কোনো এক মুহূর্তে রাগের বশে উনি স্বামীর ওপর গুলি চালান আর ওনাকে সমুদ্রে ফেলে দেন। মিথ্যে কথা বলছে মাই লর্ড, আমি খুন করিনি। মিথ্যা চিৎকার করে বললেও মিথ্যে মিথ্যেই থাকে। ইওর অনার, সমস্ত সাক্ষী আর সমস্ত প্রমাণ একই দিকে নির্দেশ করছে যে সুধা দেবী তার স্বামীকে খুন করেছেন। ইওর অনার, যদি রানীবাবুর কোনো রকম আপত্তি না থাকে তো আমি এই নার্সকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ট্রাইং ইওর লাক। হ্যাঁ, তো নার্স দেবী, সঞ্জয় নার্ভেকার চিনতেন তাকে আপনি? আগে না, কখনো ওনার সঙ্গে দেখা হয়নি। কখনোই দেখা হয়নি? বড়ই আশ্চর্যজনক ব্যাপার যে যেই ব্যক্তির সঙ্গে আপনি কোনোদিন দেখা করেননি, যাকে আপনি চিনতেনই না, একজন রোগীকে নিয়ে আপনি তার বাড়ি চলে গেলেন, এটা কিভাবে সম্ভব? দেখুন, আমি একজন নার্স। আমায় পেশেন্টকে আলিবাগের একটা অ্যাড্রেসে পৌঁছানোর জন্য বলা হয়েছিল, তাই আমি পৌঁছে দিয়েছিলাম। এটা বলুন যে হত্যার ওই তারিখে ওই ফেরির লোয়ার ডেকে ওই নিচের দিকের জায়গাটায় পুন্ধির বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আপনারা দুজন দেখা করলেন? না তো, উনি আমার সঙ্গে দেখা করবেন কেন? অদ্ভুত বিষয় এটা, কেননা বাকি যারা সাক্ষী রয়েছেন এখানে তাদের বক্তব্য অনুযায়ী আমরা এটা জানতে পেরেছি যে দিনকর সাহেব এসেছিলেন নিচে, আপনাদের দুজনের দেখাও হয়, কিছু কথাবার্তাও হয়, বোধহয় এই বিষয়টা নিয়ে যে উনি সঞ্জয় নার্ভেকারের কেসটার মধ্যে সাক্ষী দিতে চলেছিলেন এবং যে সাক্ষী দেওয়ার কারণে সঞ্জয় নার্ভেকারের শাস্তিও হতে পারত, কোনো রকমভাবে এই বিষয় নিয়ে কথা হয়নি তো আপনাদের? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি যে আমি সঞ্জয় নার্ভেকারকে পার্সোনালি চিনি না, তাহলে আমি কি করে বলতে পারি যে ওনার উপর কি কেস চলছিল আর কে সাক্ষী দিয়েছিল? হ্যাঁ, এই কথাটা তো ঠিক, কিন্তু কেন আমার এরকম মনে হয় যে আপনি সঞ্জয় নার্ভেকারকে চেনেন। একটা প্রমাণপত্র রয়েছে আমার কাছে এখানে। আসলে এটা একটা বিবাহের রেজিস্ট্রির প্রমাণপত্র। এই দেখুন এটাকে, সঞ্জয় নার্ভেকার, অপর্ণা সাহুকা, আপনি না? এটা আপনার বাড়ির ঠিকানাই না? তো এইটা অনুসারে তো আপনাদের দুজনের বিবাহ হয়ে গিয়েছিল। তো যদি আপনি ওনাকে জানতেনই না, চিনতেনই না, তাহলে বিবাহটাই, বিয়েটা কিভাবে হয়ে গেল? না, এটা সত্যি, আমার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়েছিল। তো এটার মানে এটা হলো যে আপনি আপনার স্বামীকে বাঁচানোর জন্য দিনকর বাবুকে হত্যা করলেন। আমি সত্যি বলছি, আমি ওনাকে খুন আরে করিনি। সত্যিটা তো হলো এই যে আপনি উনাকে হত্যা করেছেন। প্রথমে আপনি উনাকে গুলি মারেন আর তারপর উনাকে সমুদ্রে ধাক্কা দিলেন। আপনি এগুলো করেছেন? আমি ওকে গুলি আরে মারিনি, আপনি আমি উনাকে ওকে গুলি সমুদ্রে করেছেন, আপনি ফেলিনি। উনাকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলেছেন? মারিনি ওকে। তো কাকে ফেলেছেন আপনি? আরে ওই পুতুলটাকে। কোন পুতুলকে? অর্ডার, অর্ডার। অপর্ণা দেবী, কেন কেউ কোনো পুতুলকে সমুদ্রে ফেলে দেবে? মানে কি প্রয়োজনীয়তা পড়লো আপনার পুতুলটাকে সমুদ্রে ফেলে দেওয়ার? কেন আপনি ওই পুতুলটাকে সমুদ্রের জলে ফেললেন? ওই দিন
পুলিশের হাত থেকে বাঁচতে সঞ্জয় আর দিনকর মিলে এই প্ল্যানটা করেছিল, যাতে সবার এটা মনে হয় যে ও আত্মহত্যা করেছে। সেই জন্য সেদিনও নিচে ডেকে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু সেই সময় ওর পেছনে পেছনে এসে সুধা আমাদের প্ল্যানটা নষ্ট করে দিয়েছিল, আর ওই কেসে ফেসে গেছেন ইনি। বাস 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 বাস, আমি বুঝতে পেরেছি কি হয়েছিল। এই প্ল্যান করলেন আর আপনি সঞ্জয়কে আপনার রোগী বানিয়ে হুইল চেয়ারে বসিয়ে সঞ্জয় নাভরেকরের আলিবাগের বাড়িতে পৌঁছে ওখানে ওনাকে হত্যা করলেন। ভেরি সিম্পল। না, আমি ওনাকে খুন করিনি। তো কে করেছে? আমি জানি না। আপনি জানেন না যে ওকে হত্যাটা কে করলো যখন আপনি ওখানে ছিলেন উপস্থিত সঞ্জয় নার্ভেকরের বাড়িতে? আমি আপনাকে সত্যি বলছি, আমি ওনাকে খুন করিনি। তো কে করেছে? আমি জানি না। কিভাবে আপনি জানেন না? তাহলে কি কোনোভাবে সঞ্জয়জি করেছেন? যেখানে হতে পারে, কেননা আপনি আর সঞ্জয়বাবু শুধু ছিলেন ওখানে, আর দিনকর বাবুর মৃত্যু ততক্ষণে হয়ে গিয়েছে। হয় আপনি করেছেন, নয়তো সঞ্জয়বাবু করেছেন। হ্যাঁ, হয়তো সঞ্জয়বাবু করেছেন। ইওর অনার, একটা নয় অনেকগুলো মিথ্যে রয়েছে এখানে। অপর্ণা দেবী ওখানে উপস্থিত ছিলেন আর বলছেন যে ইনি এই মামলার বিষয়ে কিছুই জানেন না, হত্যা উনি করেননি। হতে পারে যে সঞ্জয় নার্ভেকর এই হত্যাটা করেছেন। এটা স্পষ্ট ইওর অনার যে মিথ্যা থেকে সত্যগুলোকে বার করার জন্য সঞ্জয় নার্ভেকরের বক্তব্য আদালতে যথেষ্টই জরুরি। সেই কারণে আমি ওনাকে আদালতে ডাকার জন্য অনুমতি চাইছি। কেডি, তুমি জানো যে সঞ্জয় নার্ভেকর এখানে উপস্থিত নেই, তবে আদালতের সময় কেন নষ্ট করছো? রানে বাবু, অবাক করেন আপনি। এত বছর ধরে আমি একটা কথাই বলে আসছি যে যেটা হয় সেটা দেখা যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। হতে পারে যে এই উদাহরণে যেটা আমরা দেখতে পারছি না সেটাই হলো। ইওর অনার, হতে পারে যে সঞ্জয় নার্ভেকর এই আদালতে রয়েছেন। কি রাখো বাবু? আরে দাঁড়ান 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 দাঁড়ান, আসুন তো একটু এবার এখানে। এত তাড়াতাড়ি আপনি কোথায় যাচ্ছেন? একটু আপনার পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তো দিন। ইওর অনার, রাঘব বাবু ওরফে সঞ্জয় নার্ভেকর। অর্ডার অর্ডার। রাঘব বাবু ওরফে সঞ্জয় নার্ভেকর বাবু। মুখের ওপর নকল দাড়ি, গোফ, চশমা পরে তো মুখটাকে পরিবর্তন করা খুবই সহজ, কিন্তু নিজের আঙুলের ছাপ আর হাতের লেখা বদলানো কঠিন নয়, অসম্ভব বটে। মনে আছে আমরা দুজনে মিলে একটা স্মরণ শক্তির খেলা খেলেছিলাম এই আদালতে? বাস ওই কলমে আপনার আঙুলের ছাপ আর কাগজে আপনার হাতের লেখা, এই দুটোর গভীর সম্পর্ক আপনার এই খেলাটা শেষ করে দিল। আগে হ্যাঁ মিলক, আমি দিনকরকে খুন করেছি। উকিল বাবু, আমি তাকে 10 লাখ টাকা দিয়েছিলাম ওর মুখ বন্ধ রাখতে। 10 লাখ টাকা তার স্ত্রী এবং সন্তানের জন্য যথেষ্ট। আর তাকে আমি এও বলেছিলাম যে নকল খুনের বদলে তাকে আমি আরো টাকা দেব। আমি তার স্ত্রীকে ফাঁসাতে চাইনি, কিন্তু সে বারবার সে দিনকরের পেছনে এসে পুরো খেলাটাই বিগড়ে দিল। যখন দিনকর জানতে পারল যে তার খুনের অপরাধে তার স্ত্রী গ্রেপ্তার হয়েছে, তখন সে পুলিশের সাথে দেখা করার চেষ্টা করে, নিজেকে গ্রেপ্তার করানোর চেষ্টা করে, কিন্তু যেটা আবার আমি চাইনি। আমি জানি যে তার লাশ যদি এখনো পাওয়া যায় তাহলে তার খুনের অপরাধ তার স্ত্রীর উপরেই বর্তাবে। সেই কারণেই আমি তাকে খুন করি আর নিজে সেফ হয়ে যাই। The defense rests, Your Honor. সমস্ত প্রমাণ আর সমস্ত সাক্ষীর সাক্ষ্য শোনার পর এই আদালত সুধা পুণ্যিরকে সসম্মানে মুক্তি দিচ্ছে। সঞ্জয় নার্ভেকর এবং তার স্ত্রী অপর্ণা নার্ভেকরের বিরুদ্ধে হত্যার মামলা চালানোর আদেশ দিচ্ছে। The case is closed.